সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমাদের আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠানটি হচ্ছে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড, একটি বাড়ি একটি খামার এবং বায়োগ্যাস। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ডক্টর প্রশান্ত কুমার রায়, এবং আরও আছেন অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের প্রধান ডক্টর ফজলুল হক সাজ্জাদ। আপনাদের দুজনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা চেষ্টা করব এই আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট এবং একটি বাড়ি একটি খামার এবং সাথে সাথে আমাদের টেকসই কৃষি ব্যবস্থার ক্ষেত্রে এগুলো কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে কিছু পথ খুঁজে পেতে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা যাওয়ার আগে আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখে নেব। চলুন আমরা প্রতিবেদনটি দেখে নিই এবং ফিরে আসবো আলোচনায় প্রতিবেদন দেখার পর। কৃষি প্রধান দেশ আমাদের এই বাংলাদেশ। শ্যামলিমা প্রান্তর আর প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে অপরূপ রূপবতী বাংলাদেশের পরিচিতি রূপসী বাংলা নামেই বিশ্ব মানচিত্রে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, কৃষি অর্থনীতিতেও এগিয়ে চলেছে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে। সেই ধারাবাহিকতায় সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড। গত 2 বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে স্বল্প মূল্যে বায়োগ্যাস স্থাপন করে প্রান্তিক কৃষকদের সাথে কাজ করে যাচ্ছে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড। তাদের উদ্দেশ্য বায়োগ্যাস উৎপাদন করে দেশের বৃক্ষ নিধন বন্ধ করা এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে একেবারে গ্রাম পর্যায়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের সাথে কাজ করে যাওয়া। আর সেই লক্ষ্যে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড গ্রাম পর্যায়ে প্রতিটি বাড়িতে পশুপালন বাড়ানোর জন্য গরু ক্রয় করার সুযোগ করে দিচ্ছে সুদমুক্ত ঋণ প্রদান করে। শুধু তাই নয়, গরুর গোবর কিনে নিচ্ছে ঝুড়ি প্রতি 50 টাকা হারে। তাতে করে পশুপালনকারী একটি বাড়ি একটি খামারের মালিক গোবর বিক্রয় করে 2 বছরের মধ্যে শোধ করতে পারবেন ঋণের টাকা। প্রতিষ্ঠানটি গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করে গ্রামের কৃষকদের গ্যাসে রান্নার ব্যবস্থাও করে দিচ্ছে। অন্যদিকে গ্যাসবিহীন গোবর প্রক্রিয়াজাতের মাধ্যমে জৈব সার উৎপাদন করে কৃষকদের মাঝে খুবই অল্প মূল্যে বিক্রয় করে। ফলে কৃষক জৈব সার পাচ্ছে ফসলের জমিতে ব্যবহার করার জন্য। আর সেই কারণেই কৃষক হবেন সবচেয়ে লাভবান। দেশকে দারিদ্র্যমুক্ত করতে গ্রামের বেকার বা খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করতে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই। শুধু তাই নয়, একটি বাড়ি একটি খামার প্রতিষ্ঠা করে গ্রামের হতদরিদ্র মানুষেরা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। সরকারের এই একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে কৃষকদের মাঝে সুদমুক্ত অর্থ সহায়তা প্রদান করতে সরকারের পাশাপাশি অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের মতো কৃষি বান্ধব কিছু প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, যাতে করে একটি বাড়ি একটি খামার প্রতিষ্ঠা করে হতদরিদ্র মানুষেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে পারে। দর্শক মণ্ডলী, আমরা দেখলাম এই প্রতিবেদনটি এবং এখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে আসলেই একটি বাড়ি একটি খামার প্রকল্পটি কিভাবে মাঠ পর্যায়ে কাজ করছে এবং তার সাথে কিভাবে অন্যান্য সংগঠন যুক্ত হয়ে বায়োগ্যাসকে সম্প্রসারণের ক্ষেত্রে কাজ করছে। আমি ডক্টর রায় আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, যে এটা খুবই চমৎকার একটা ধারণা, একটি বাড়ি একটি খাবার, এবং আমরা জানি যে আমাদের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলেই আমরা আশা করছি এবং সেরকমভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম চলছে। আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে এটার প্রেক্ষাপটটা বর্ণনা করে আমরা কিভাবে এটিকে একটি টেকসই কৃষি বান্ধব জায়গায় নিয়ে যেতে পারি সে বিষয়ে যদি আমাদেরকে একটু রূপরেখা দেন। আপনার বক্তব্যের মধ্যে রয়েছে যে একটি বাড়ি একটি খামার, উপস্থাপনার মধ্যে রয়েছে যে একটি বাড়ি একটি খামার। খামারগুলো আমরা কম বেশি দেখে নিলাম প্রেজেন্টেশনের মধ্যে, যে একজন ভদ্রমহিলা লাউয়ের একটা মাচা তৈরি করেছে, এটা পারিবারিক খামার। একজন ভদ্রলোক তার 3টা গরু আছে, এটা পারিবারিক খামার। এটা বাংলাদেশের চিরায়ত যে ঐতিহ্য আমাদের, যে বাড়িতে আমাদের খামার থাকবে, গরু থাকবে, হাঁস মুরগি থাকবে, ছাগল থাকবে, ভেড়া থাকবে, গোলা ভরা ধান থাকবে। আজ হয়তো গোলা ভরা ধান সবার বাড়িতে নেই। আমাদের দেশে 50%-এর উপরে মানুষ, অর্থাৎ অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু আজকে ভূমিহীন পর্যায়ের। তাহলে এদের ছোট ছোট পারিবারিক ইনকাম জেনারেশনের জন্য, আয়বর্ধক কাজের জন্য একটা ব্যবস্থা থাকা দরকার, জীবিকায়নের ব্যবস্থা থাকা দরকার। কি কারণে? একটা ইনকাম যাতে তাদের স্থায়ীভাবে থাকে। সেটা করতে গিয়েই কিন্তু একটি বাড়ি একটি খামার প্রকল্পের ধারণা মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব চিন্তা চেতনা থেকে 1997 সালে
উনি সংসদে বসে নিজের হাতে এই আইডিয়াটা জেনারেট করে লিখে তৎকালীন প্রতিমন্ত্রীকে দিয়েছিলেন। সেটাই কালের পরিসরে আমরা শেখা, জানা এবং ব্যবহার করতে করতে আমরা আজকে একটা অ্যাডভান্স মডেল এসে দাঁড় হয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা আপনি বলছিলেন আসলে টেকসই, টেকসই শব্দটাকে আমরা প্রতি সময় গুরুত্ব দিই। আপনি এখন জানেন যে আমাদের সেই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেটা তার আগেও একটা টেকসই শব্দ জুড়ে গেছে। হ্যাঁ, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ টেকসই উন্নয়ন গোল ঠিক করতে হবে। এরকম না যে আজ উন্নয়ন হলো কাল যেন ঝরে যায়, টিকে থাকতে হবে। সেখানে আমরা গত 100 বছর করছিলাম যে মাইক্রো ক্রেডিটের মাধ্যমে। আমরা সেখানে চিন্তা করে দেখলাম, সরকার চিন্তা করে দেখলেন, পার্টিকুলার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি চিন্তা করলেন যে এই যে অর্থটা আমরা দিয়ে তাদের কাছ থেকে সুদ সহ ফেরত নিয়ে আসি, আচ্ছা এটা না করে এই অর্থটা যদি গরিবকে দিয়ে বলি যে তুমি নিজে এটা ব্যবস্থাপনা করো, আর আমরা তাকায় দেখি যে এটা যেন কোনো নষ্ট না হয়, ক্ষতি না হয়, এবং বাড়িতে বাড়িতে তোমরা এই টাকা দিয়ে এইভাবে খামারগুলো গড়ে তোলো, যেটা আপনারা এই যে চিত্র প্রদর্শনীতে দেখে নিলেন। এবং এটা করে আমরা যেটা দাঁড় হয়েছে, বর্তমান সরকার গত 5 বছর আমরা এই নতুন মডেলটা প্র্যাকটিস করছি। সেখানে এসে দাঁড়িয়েছে যে আমাদের এখন বাংলাদেশের সকল ইউনিয়নের সকল ওয়ার্ডে একটা করে, অর্থাৎ 40,527টা ওয়ার্ড আছে বাংলাদেশে, আমার 40,511টা সমিতি আছে। প্রতিটা সমিতিতে 60 জন দরিদ্র লোক, তারা সবাই ভূমিহীনের নিম্নে, এবং তার ভিতরে 60 জন এর মধ্যে 40 জন মহিলা আর 20 জন পুরুষ পরিবার প্রধান। অর্থাৎ মহিলাদেরকেও কিন্তু এখানে একটা অগ্রাধিকার দেওয়া হয়েছে। তা এখন গভর্নমেন্ট সিস্টেমটা করলো যে একটা ম্যাচিং ফান্ড গড়ে দেওয়া। গরিব যদি মাসে 200 টাকা জমা দেয়, অর্থাৎ সপ্তাহে 50 টাকা, সরকার তাকে 400 টাকা দিবে। তা 60 জনে বছরে 1,44,000 টাকা জমা দিলে সরকার আর 2.5 লাখ টাকা দিয়ে দিল। তাহলে কত হলো? প্রায় 4 লাখ, 4.5 লাখ টাকা তৈরি হলো। এই 4.5 লাখ টাকা সরকার 2 বছর দিয়ে 9 লক্ষ টাকা। তো এই 60 জন দরিদ্র মানুষের 9 লক্ষ টাকার ক্যাপিটাল। এখন এই দরিদ্র মানুষগুলো এই টাকাটা নিয়ে বসে হিসাব করে যে রাশেদা কি মুরগি পালন করবে, না গাভী পালন করবে, নাকি 2টি ছাগল কিনবে, নাকি করিম কিছুই জমি নাই খেটে খায়, না ও একটা ভ্যান গাড়ি কিনবে। তো এই যে একটা জীবিকার ব্যবস্থা, এটা যেহেতু এগ্রিকালচারাল কান্ট্রি, সেহেতু আমাদের প্রায় 60% হচ্ছে এগ্রিকালচারাল ছোট ছোট খামার গড়ে উঠেছে। যেটা আপনি বলছিলেন প্রশ্নের মধ্যেই, যে আমরা আসলে কিভাবে খামার গড়ার মধ্য দিয়ে মানুষের জীবনের পরিবর্তন করি, এটাই কিন্তু আমরা শুরু করেছি। এবং আজকে টাকার পরিমাণ আপনি শুনলে খুশি হবেন, এবং শ্রোতা বন্ধু যারা তারা খুশি হবে যে 2690 কোটি টাকা আমরা শুরু করছিলাম। কত কোটি টাকা দিয়ে? আমরা এটা শুরু করেছি শূন্য দিয়ে। এখন আমি 5 বছর আগে আমি যখন এই প্রকল্প পরিচালকের দায়িত্ব নিয়েছি, তখন মাত্র 2 কোটি টাকা এদের পুঁজি ছিল। আজকে 5 বছরে তাদের সঞ্চয় আর সরকারের দেওয়া টাকার পরিমাণ 2700 কোটি টাকা, এবং এই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে, গরিবের অ্যাকাউন্টে। অর্থাৎ এই টাকার মালিক কে এখন? আইন সিদ্ধভাবে ওই গরিব। তাহলে এখন এই যে এত টাকা মানে তৈরি হলো, ক্যাপিটাল তৈরি হলো, এই ক্যাপিটালটাই তো আমরা এখন বিভিন্ন রকমের উৎপাদনমুখী কার্যক্রমে ব্যবহার করছি। সেই জায়গাটিতে আমরা যে আজকের আলোচনার জায়গাটি, সেইখানে একটি বাড়ি, একটি খামার এবং তার সাথে বায়োগ্যাস, বিশেষ করে টেকসই ভবিষ্যতের জন্য, সেইটাকে আপনি কিভাবে রিলেট করবেন? খুবই সুন্দর। এই আমরা যা এতক্ষণ বললাম ক্যাপিটাল গড়ে উঠেছে, তো ক্যাপিটালটা যদি ওখানে ব্যাংকেই থেকে যায়, এর তো কোনো মানে নেই। তাহলে মূল লক্ষ্য হচ্ছে যে ওই ক্যাপিটালটা স্বাধীনভাবে উঠান বৈঠকে বসে ওই 60 জন মানুষ তারা ঠিক করবে যে কে কি কাজ করবে। যেমন ইতিমধ্যে আমার এই 2700 কোটি টাকার মধ্যে 2500 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আচ্ছা। এবং এই 2500 কোটি টাকা বিনিয়োগ হয়ে 21 লক্ষ ছোট ছোট পারিবারিক খামার গড়ে উঠেছে। আচ্ছা। ওই লাউয়ের মাচার মতো, ওই যে গবাদি পশুর মতো, কোনো বাড়িতে 2টি ছাগল হয়েছে, কোনো বাড়িতে 100টি মুরগি পুষেছে, এভাবে আপনার 21 লক্ষ খামার হয়েছে। আচ্ছা, এই 21 লক্ষ খামারের মধ্যে আমি যদি আপনাকে একটা ব্রেকআপ দিই, তাহলে আপনি দেখবেন, এটা সম্পূর্ণ মুখস্থ রাখা আমার জন্য একটু যদিও কঠিন, আপনাকে শুধু সংখ্যাটা বলেছি। দেখেন, 6,73,241টি গবাদি পশু খামার গড়ে উঠেছে। আচ্ছা, তার মানে এতগুলো পরিবার, এখানে ওই 2-3টি গরু, 2-3টি গরু, 4টি-5টি। আমি 1.5 মাস আগে পটুয়াখালীতে গিয়েছিলাম। আপনি অবাক হবেন যে একজন বিধবা মা, সে ওই প্রথম যে টাকা নিয়েছে এই গত 5 বছরে, এর ভিতরে তার গোয়াল ভরে গেছে গরুতে।
আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এখনো যে সমিতি থেকে যে টাকা নেন, এখানে একটি কথা বলা বাহুল্য যে টাকাটা কিন্তু সমিতি এবং ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা সমিতি থেকে নেয়, আবার আয় করে 8% সার্ভিস চার্জ সহ টাকাটা কিন্তু সমিতিতে ফেরত দেয়, ওটা পিডিকেও দেয় না বা কোনো সরকারকেও দেয় না। তাহলে দেখেন কি মজার জিনিস, তার গল ভরে গেছে। তাই আমি বললাম যে মা আপনি কেন বারবার গরু এটা করছেন? বললো যে এটি নিরাপদ এবং এর চেয়ে ভালো উপকার কিছু নেই। তো তখনই কিন্তু আলোচনা হচ্ছিল আপনার এই যে আজকে বায়োগ্যাসটা লিঙ্ক হয়েছে কি করে, তখনই কিন্তু আলোচনা হচ্ছিল যে মা তাহলে এই গোবরগুলো তো কাজে লাগতে পারে। তা আমাদের দেশে যে ট্র্যাডিশনাল গোবর লাগানো, আপনারা জানেন যে জ্বালানি তৈরি করে গোবর দিয়ে দিয়ে, সে তার বাড়িতে একটা এই বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর জন্য সে উদ্যোগ নিয়েছে। মানে আমি এমনই সময় তার ওখানে গিয়ে হাজির হয়েছি। আমি আপনার কাছে আসবো এই জিনিসটাকে নিয়ে আরেকটু আলোচনা করার জন্য। আমি এর মাঝখানে একটু ফজলুল হক সাহেব আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে 6 লক্ষ খামার গড়ে উঠেছে গবাদি পশুর খামার, এবং আপনি নিজেই যেটা বায়োগ্যাসকে নিয়ে কাজ করা চাইছেন, তো আপনারা কিভাবে এই জায়গাগুলোতে যুক্ত হতে পারেন বলে মনে করেন, বা আপনারা এটাকে নিয়ে কি চিন্তা করছেন? আমরা আপনাদের দুজনের মধ্য থেকেই একটা পথ খুঁজে বের করতে চাই যাতে আগামী দিনগুলোতে এই বায়োগ্যাসটা একটি বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে সামনে আসতে পারে। আপনি যদি একটু বলেন, আপনার কথাটি আগে শুনে নিই। ধন্যবাদ। হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি নিয়ে যে চেতনা করেছিলেন, দুঃখজনক হলেও সত্য যে স্বাধীনতার পর সেই পর্যায়ে তার সেই স্বপ্নটা পুরোপুরি বাস্তবায়িত করতে পারেনি। আমার মনে হয়েছে বারবারই যে কৃষিতে বিপ্লব আনানোর জন্য আমাদের কিছু একটা করার দরকার। আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছি আমাদের কিছু একটা করার দরকার। কিছুক্ষণ আগে ডক্টর প্রশান্ত কুমার রায় অতিরিক্ত সচিব মহোদয় যে কথাটা বললেন যে এই গোবরগুলো হওয়া উচিত ছিল, যেভাবে ব্যবহার করা উচিত ছিল, যে সম্পদে রূপান্তরিত হওয়ার কথা ছিল তা না হয়ে আমাদের আঞ্চলিক ভাষায় বইরে বলা হয় গোবর লাঠি হিসেবে ব্যবহার করা হয় বা এগুলো জ্বালানি আকারে যাচ্ছে। এবং দুঃখের সাথে খেয়াল করে দেখছি যে জনগণ বৃক্ষ নিধন করছে বাস্তবতার প্রেক্ষিতে এই রান্নার কাজে। তো আমরা একটি বাড়ি একটি খামারের বিভিন্ন প্রতিবেদন আমরা দেখেছি, ডক্টর প্রশান্ত কুমার রায়ের বিভিন্ন বক্তব্য আমরা দেখেছি, শুনেছি। আমার মাথায় আসলো যে এই সমস্ত কৃষকদের গোবরগুলো যদি আমরা কিনে নিই ঝুড়ি প্রতি 50 টাকা, আমরা যদি প্রক্রিয়াজাত করে জৈব সার করি, তাহলে কৃষক যেমন প্রান্তিক কৃষক যেমন মাসে 5,000-7,000 টাকা গোবর বিক্রি করে একটা লাভবান হতে পারছে, আবার ওই গোবরটাই প্রক্রিয়াজাত করে জৈব সারে রূপান্তরিত করে আমরা কৃষকদের প্রকৃত কল্যাণে নিয়োজিত হতে পারি। আমি আপনাকে এই জায়গাটা একটু থামিয়ে দিতে চাই। আমরা যদি করতে পারি, আমার কাছে প্রশ্নটা হচ্ছে এরকম, আপনারা কয়টা করেছেন এ পর্যন্ত সেটা যদি আপনি আমাদেরকে বলেন। কারণ একটা হচ্ছে আইডিয়ার কথা আর একটা হচ্ছে বাস্তবায়নের কথা। আমরা তো যতটুকু জানি যে আপনারা বাস্তবায়নের জায়গায় গেছেন, অতএব বাস্তবায়নের পরিসংখ্যানটি দিলেই আমার কাছে মনে হয় যে মানুষের কাছে আস্থাটি এবং সাহসটি আরো বাড়বে। আপনি যদি সেটা আমাদেরকে বলেন যে কটি করেছেন, কতজন কৃষককে কভারেজের মধ্যে নিয়ে এসেছেন, সেটা খুব ভালো হয়। আমরা 243টা প্লান্ট এ পর্যন্ত বাস্তবায়ন করেছি, আর বিভিন্ন উপজেলাতেই আমাদের লোকজন তার প্রতিবেদন সংগ্রহ করছে। ওই সমস্ত খামারি, একটি খামার একটি বাড়ির যে সমস্ত সদস্য আছে তাদেরকে ছাড়াও যারা একটি বাড়ি একটি খামারের সদস্য নয় তাদেরকেও আমরা আকৃষ্ট করার চেষ্টা করছি বায়োগ্যাস প্ল্যান্ট আপনারা ব্যবহার করেন। তবে ইনশাল্লাহ সরকার তথা একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর প্রশান্ত কুমার রায় এটা আন্তরিকভাবে দেখলে এই 2016 সালের মধ্যে আমরা অন্ততপক্ষে 2500 বায়োগ্যাস প্ল্যান্ট আমরা তৈরি করতে। আমরা একটু ডক্টর রায় আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। প্রথমত হচ্ছে যে আমরা একটি বাড়ি একটি খামারকে বলছি একটি উৎপাদন ইউনিট, আবার এখান থেকে কিন্তু উপকরণটি নিয়ে আমরা একটা বায়োগ্যাস প্ল্যান্ট করছি, সেখানে কিন্তু একটা সুবিধা তৈরি হচ্ছে যে একটা আলাদা উদ্যোক্তা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেই উদ্যোক্তা একজন ব্যক্তি হতে পারে, একটা কমিউনিটিও হতে পারে। এবং একটা সুন্দর সুবিধা হচ্ছে যেমন গরুগুলো খামারের মধ্যেই আছে, আবার ব্যবহারকারীরাও কিন্তু খামারের মধ্যেই আছে, কারণ কেউ লাউয়ের চাষ করছে, কেউ ভেজিটেবলের চাষ করছে, অতএব প্রত্যেকেই কিন্তু বায়োগ্যাস প্ল্যান্টের যে স্ল্যারিটা, সে স্ল্যারিটা কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা এটাকে কিভাবে সমন্বয় করার চেষ্টা করছেন? এই বিষয়টি আমি যেভাবে বলছিলাম যে খামার গড়ে তোলার, তার ভিতরে আমরা বললাম গবাদি পশু, হাঁস মুরগির খামার আছে প্রায় 5,42,000, সেখানেও কিন্তু একটা ওয়েস্টেজ পাওয়া যায়। জি, অর্থাৎ আমরা যদি একটা জায়গাতে দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে আপনার যে পুরস্কারটা পেয়েছেন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের জন্য, যে আর্থ যে পুরস্কারটি, সেটার কিন্তু দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে আমরা উন্নয়ন করব এনভায়রনমেন্টকে ম্যানেজ করে। জি,
আমি যদি কথা বলতে গেলে হয়তো এরিয়ার বাইরের দিকে চলে যাব, এভাবে আমি যদি বলি যে বাংলাদেশ এগ্রিকালচারাল কান্ট্রি, এদেশের প্রাণ হচ্ছে, এদেশের মা হচ্ছে এদেশের মাটি। বেঁচে থাকতে গেলে মাটিকে বাঁচিয়ে রাখতে হবে। ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমরা সেই মাকে ব্যবহার করেছি ইন্টেন্সিভলি কাল্টিভেশনের মাধ্যমে। আমরা 16 কোটি মানুষও কিন্তু এখন খেয়ে বেঁচে আছি এবং আমরা খাদ্যে সারপ্লাস। সরকার এই ব্যবস্থাটা যে করেছে, কিন্তু আসলে আউটপুটটা এসছে তো মাটি থেকে, মা থেকে। তো সেই মাটিটাকে যদি বাঁচিয়ে রেখে এটাকে সাস্টেইন করতে হয়, তাহলে আপনাকে এই যে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, অর্গানিক ফার্টিলাইজার ম্যানেজমেন্টে আপনাকে ফিরে আসতে হবে। খুব চমৎকার কথা বলেছেন আপনি। তো এইখানে যদি আপনাকে ফিরে আসতে হয়, তার সঙ্গে আমি যেটা দৃষ্টিভঙ্গি করি এবং আমার প্রজেক্টে যেটা আমি চিন্তা করি, যে স্বপ্নটা, যে আমার ওই দরিদ্র পরিবারের ওই লোকটি যদি এই যে গবাদি পশু নিয়েছে, তার 3টি বা 4টি গরু হয়েছে, তাহলে ছোট একটা বায়োগ্যাস প্ল্যান্ট তার বাড়িতে হতে পারে। হলে এই গরিবের স্ত্রী বা তার মায়ের চোখের যে জলটি, আপনার একটা জ্বালানি জাল দিতে গেলে যে ধোঁয়া হয়, আপনি বা আমি যদি একবার চুলার কাছে বসি, দ্বিতীয়বার ওর কাছে যাব না। আমাদের দেশের মায়েদের কাছে যে ঋণ আমাদের বা আমার সন্তানের কাছে বা আমাদের জাতির, সেই ঋণ কিন্তু শোধ হওয়ার না। কারণ হচ্ছে কি, ওটা দিবেন, আপনি যাবেন না, আমি আর যাব না, কিন্তু ওই মা কিন্তু প্রতিদিনই চোখের জল মুছে রান্না করে সন্তান এবং স্বামীকে খাওয়া। মানে আপনি যেটা বলতে চাইছেন যে আমরা একদিকে তাকে গ্যাস যেমন দিতে পারি, আবার একদিকে মায়ের চোখের কান্না যেমন কমাতে পারি, আবার ওই মাটি মাকে আমরা আবার তৈরি করতে পারি। এর আলোচনার মানে এই বায়োগ্যাসের এই দুটো বড় জিনিস। তারপরেরটা হচ্ছে যে ওই যে আপনার ওয়েস্টেজ হিসাবে যে গোবরটা ব্যবহার করার পরে মাস শেষে যে 10 মণ স্যালারি বের হলো, অর্থাৎ যা সার হতে পারে একটু প্রসেস করলে, এটা যে বিক্রি করে প্রতি মাসে 5,000 টাকা পাবে, সেটা বলবেন না? আপনি দারিদ্র্য বিমোচন করবেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করবেন, গরিবের স্ত্রীর মুখে হাসি ফুটাবেন, সবগুলো কি এক জায়গায় করেন? নিশ্চয়ই। এবং আমরা আপনার এই ধারণাকে নিয়েই আমরা পরবর্তী আলোচনায় ফেরত আসবো। আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। এই ছোট্ট বিরতির পর আমরা চলে আসবো এই আলোচনায় এবং আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আলোচনা করছি একটি বাড়ি একটি খাবার এবং বায়োগ্যাস নিয়ে, এবং আলোচনা করছেন ডক্টর প্রশান্ত রায় এবং ডক্টর সাজ্জাদ। আমরা তাদের সাথে আলোচনায় ফিরে আসবো এই একটি বিরতির পর। দর্শক মণ্ডলী, আমরা বিরতির পর ফিরে এলাম। আমরা যে আলোচনা করছিলাম অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড একটি বাড়ি একটি খাবার এবং বায়োগ্যাস নিয়ে আলোচনা, এবং আপনাদের সাথে আলোচনা করছেন ডক্টর প্রশান্ত রায় এবং ডক্টর সাজ্জাদ। আমরা তাদের কাছে আবার ফেরত যেয়ে আলোচনার সেই সূত্র ধরে আপনি যে কথাটা বলছিলেন যে খুবই চমৎকার, যে আমরা প্রথমত একটা বায়োগ্যাস পাচ্ছি, দ্বিতীয়ত আমরা পাচ্ছি হচ্ছে স্লারি বা যেটা মাটিকে সমৃদ্ধ করছে, এবং তৃতীয় পাচ্ছি কিছু অতিরিক্ত টাকা। এবং আপনি মনে করছেন যে এর মধ্য দিয়ে আমরা একটি বাড়ি একটি খামারের একটা টেকসই জায়গা তৈরি করতে পারি? আপনার কাছে কি মনে হয়? এই জায়গাটি আমি বলছিলাম যে আমার একটি বাড়ি একটি খামারের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হচ্ছে যে সর্বশেষ লেখা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাই। আপনি ভেবে দেখুন, বাংলাদেশে 4 কোটি লোক দারিদ্র সীমার নিচে বাস করে, 12 কোটি লোক দারিদ্র সীমার উপরে বাস করে। আমি যদি 100 জন ধনী লোকের নাম বলি বাংলাদেশে, তাদের তাদের যে টোটাল ইনকাম, সেটা যদি গরিবের ইনকামকে যোগ করে ভাগ করে দিয়ে বলি যে আমার মাথাপিছু ইনকাম ধরুন $1,000, এতে আমার গরিবের তো উন্নয়ন হলো না। বিষয়টা পরিষ্কার কিনা? আমি এই জায়গাটাতে বলতে চাই, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা এইখানে, যে তুমি যতক্ষণ না 4 কোটি দরিদ্র মানুষের মাথাপিছু ইনকামকে বাড়াতে না পারবে, যেমন ইতিমধ্যে আমাদের একটা স্টাডি হয়েছে, আমার প্রকল্পাধীন যত লোক আছে যারা টাকা নিয়ে কাজে লাগিয়েছে, তাদের প্রত্যেকেরই $10,921 টাকা মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে। তার মানে $100 উপরে তাদের প্রতি বছরের অ্যানুয়াল ইনকাম বেড়েছে। এইটা দিয়ে যোগ করে আপনি বলতে পারবেন যে ইয়েস, আমার দেশের প্রকৃত উন্নয়ন হয়েছে। এখন এই যে গরিবের যে $100 উপরে মাথাপিছু আয় হলো, এটাকে ধরে রাখতে হবে। এই ধরে রাখার জায়গাটিতেই আমি দেখেন এতগুলো খামার হয়েছে, তাদের আয় হয়েছে, প্রোডাকশন হয়েছে, সেই সঙ্গে আমি আরেকটা আয় যোগ করতে চাই। সেই আয়টার কিন্তু 3টা আঙ্গিক বলে ফেলেছি, যে আমি যদি তাদের এই গরু বাছুর পোষার সংখ্যা বাড়াতে পারি, একটি এখনো বলি নাই, সেটি কি, তাকে দিয়ে যে 2টা গরু কিনিয়ে যে গরুর দুধটা হয়েছে, সেটা কি তার বাচ্চা খায়নি? নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি আরেকটা স্ট্যাটিস্টিক্স দিলে আপনি অবাক হবেন, বাংলাদেশে যে পরিমাণ দুধের প্রয়োজন আমার দেশের সন্তান এবং আমাদের খাওয়ার জন্যে, আমরা তার মাত্র
25 থেকে 35% পর্যন্ত উৎপাদন করতে পারি। তাহলে আপনাকে কি এদেশের মানুষের বা বাচ্চাদের যদি মেধা বৃদ্ধি করতে হয় তাহলে আপনার দুধ উৎপাদন বাড়াতে হবে। আমাদের দেশে বর্তমান সময়ে যেটা হয়েছে, যেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সরকার, তারা সকলেই যেটা বলছেন যে আমাদের খাদ্য নিরাপত্তার সাথে সাথে এখন পুষ্টি নিরাপত্তা বাড়াতে হবে। এবং সেই পুষ্টি নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে নিশ্চয়ই প্রাণী সম্পদের ক্ষেত্রে আমাদের নজরটা আরো বেশি করে দিতে হবে এবং আপনারা নিশ্চয়ই সেই ক্ষেত্রে আরো কাজ করবেন। তবে আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই যে এই যে বায়োগ্যাস, এটার তো একটা আলাদা ধরনের মূল্য আমরা খুঁজে পেয়েছি। আমাদের দেশে যদি কেউ এই ধরনের খামার করতে চায় বা বায়োগ্যাস প্ল্যান্ট করতে চায়, সেক্ষেত্রে কি আপনার তরফ থেকে কোনো বিশেষ সহযোগিতার অবকাশ আছে কিনা বা কোনো রকমের সুযোগ আছে কিনা যাতে নতুন উদ্যোক্তারা এই ক্ষেত্রে কাজ করতে পারেন? এটা আপনি ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। আমি গত 4 বছর ধরে খুঁজছি যে যারা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারে এরকম ইনভেস্টর পাওয়া যায় কিনা। কারণ আমার তো কিছু লিমিটেশন আছে। আমার প্রকল্পে আছে যে আমি বায়োগ্যাস প্ল্যান্ট মানুষ যাতে ব্যবহার করতে পারে, মানুষ যাতে ব্যবহার করলে যার কল্যাণ হয়, যে কথাটা আজ আমি টেলিভিশনের সামনে বলছি, এই যে উদ্বুদ্ধ করা, তাকে যে তৈরি করা যে এটা তোমাকে কতগুলো কল্যাণ এনে দিবে, তুমি এই কাজগুলো করো, জাতীয় উন্নয়ন হবে, এই জাতির কল্যাণ হবে, তোমার ব্যক্তিগত কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, তোমরা এটা করো। এই মোটিভেশন কাজটা আমি করছি। আর আমি খুঁজছি যে ইনভেস্টর, যে যেমন আমি মাঝে পাইলটিং করতে গিয়েছিলাম কি একটা কোম্পানিকে দিয়ে, তারা বলেছিল যে 25,000 টাকা হলে একটা বায়োগ্যাস প্ল্যান্ট হয়। করতে গিয়ে দেখি ওই আপনার সমস্যা হচ্ছে যে ওটাকে সাস্টেনেবল করতে গেলে ওই স্যালারিটা যদি বিক্রি না হয় তাহলে ও আর করতে চায় না। তাই এরকম করে আমি খুঁজছি। এখন ইতিমধ্যে আপনার এই যে আমাদের ডক্টর সাজ্জাদ সাহেব, তিনি বলছিলেন যে আমরা তো এভাবে স্বপ্ন দেখছি যে আপনার যাদের একটি খামারে যাদের গরু বাছুর আছে তাদের আমরা যদি এইটা দিয়ে দেই তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গিটা যে সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট এই গরিবের হয়, সেটা তো হতে পারে। আমরা কি আপনাদের এই কাজে সহায়ক হতে পারি কিনা? তো কাজে আমার দেশে আমার যেটা মনে হয়েছে যে মানুষ যে শুধু ব্যবসা করে তা না, আমার দেশের বা আমার সমাজের অনেক মানুষই আছে যাদের বড় বড় চিন্তা চেতনা আছে, সেগুলো যদি সমন্বয় করা যায় তাহলে আরো অনেক বেশি তার আউটপুটটা আমরা ঘরে নিয়ে আসতে পারি। আমরা একটু সজ্জাদ সাহেব আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা তো মানে করছেন যে একটি বাড়ি একটি খামারের সহযোগিতা নিয়ে যে বায়োগ্যাস প্ল্যান্টগুলো করছেন, সেগুলোর ব্যবসায়িক অবস্থাটা কি? মানে আপনারা কি মনে করছেন যে এই ব্যবসাটা করার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আপনাদের জন্য আছে কিনা, বা কোন চ্যালেঞ্জটি অতিক্রম করলে এটাকে আরো ভালোভাবে মানে অতিক্রম করা যাবে? আপনার কাছে আপনার অভিজ্ঞতা কি বলে? দারিদ্র বিমোচনে একটি বাড়ি একটি খামার যে 8টি পদক্ষেপ নিয়েছে বা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে নতুন একটি পদক্ষেপ হিসেবে আমি সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি ডক্টর প্রশান্ত কুমার রায়কে আমি বলেছি যে বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের মাদার টেক ত্রিমোহনীতে একটি পরিবারে একটি ছেলে আমেরিকাতে যেতে চেয়েছিল, তার মা যেতে দেবেন না বা কান্নাকাটি করছে, তাকে আমরা দিয়ে একটা বায়োগ্যাস প্ল্যান করে দিয়েছি। সে 27টা চায়ের দোকানে সংযোগ দিয়েছে একটা বায়োগ্যাসে। প্রত্যেক দিনই সে 400 টাকা করে পাচ্ছে। এটার ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট হচ্ছে 4.5 লাখ টাকা। আচ্ছা, তাহলে 4.5 লাখ টাকা সে ইনভেস্ট করে এখন তার 1 বছরের মাথায় তার 8 লাখ টাকা উঠে গেছে। আচ্ছা, বিভিন্ন জায়গায় সংযোগ দিয়ে। তো 1 লাখ টাকার একটা কেউ যদি বড় আকারে অর্থাৎ 60 ঘনফুটের যদি একটা বায়োগ্যাস প্ল্যান্ট কেউ করে এবং সেখানে 30 বা 40টা পরিবারে সংযোগ দিয়ে 200 টাকা করে মাসিক যদি সে কালেকশন করে, তাহলে দেখা যাবে যে তার যেমন এলাকার প্রতি তার একটা দায়বদ্ধতা, তার একটা সামাজিক যে একটা নৈতিকতা সে এই করতে পারছে, কমপ্লিট করতে পারছে। আর পাশাপাশি তার ব্যক্তিগতভাবে 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করে সে কিন্তু মাসে 40 থেকে 45,000 টাকা অনায়াসে আয় করতে পারছে। সুতরাং আমি দেশি এবং প্রবাসী ভাইদেরকে বলবো যে যারা বিদেশে অবস্থান করছেন, দেশে বিভিন্ন কারণে আসতে পারছেন না, যে আমার অল্প কয়টা টাকা আছে। আপনি যেটা বললেন যে তাহলে এইটা কি শুধুমাত্র বায়োগ্যাসের মূল্য নাকি এর সাথে স্লারির মূল্যটা আপনারা যুক্ত করেছেন? আমরা স্লারির মূল্যটা আলাদা রেখেছি। স্লারি বা জৈব সার যেটা, সেটা এখনো এই বায়োগ্যাসের মধ্যে ধরে নেই। বায়োগ্যাস থেকেই সম্ভব 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করে 40 থেকে 50,000 টাকা মাসিক ইনকাম করা এখনো সম্ভব, শুধুমাত্র বায়োগ্যাস বিপণন। তাহলে আপনাদের কাছে যদি কেউ মানে কোন উদ্যোক্তা আসে, আপনারা কি তাকে এই সাপোর্ট দিতে পারবেন? আমরা মানে কারিগরি বা প্রযুক্তিগত, কারিগরি এবং অর্থনৈতিক কারিগরি সবগুলোই আমরা তাকে সাপোর্ট দেব। আর আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিছুদিন আগে উদাত্ত আহ্বান জানিয়েছেন এক সম্মেলনে যে তরুণদের
সরকারি বা বেসরকারি চাকরির পিছনে ঘোরার দরকার নেই, উদ্যোক্তা হোক। তিনি নিজেই যেহেতু তাদেরকে শেল্টার দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন যে আপনারা উদ্যোক্তা হন, এদেশে ভালো কিছু কাজ করেন, কৃষির উন্নয়নে কাজ করেন, সমাজের জন্য কাজ করেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই দেখতে চাইছেন। আর আপনারা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে অবশ্যই লজিস্টিক সাপোর্ট দেব। উদ্যোক্তা হওয়ার জন্য তো ধরেন যে এক ধরনের আকাঙ্ক্ষা থাকে, কিন্তু প্রযুক্তি এবং কারিগরি সহায়তাটা তো সকলের কাছে অ্যাভেলেবল করা যায় না। ডক্টর রায়, আপনার কাছে কি মনে হয় যে আসলে তো এটা সত্যি কথা, আপনি যদিও কাজ করছেন দরিদ্র প্রান্তিক পরিবারগুলোকে নিয়ে, সেখানকার মানুষকেও কিন্তু কখনো উদ্যোক্তা করার মতো যদি অবস্থা তৈরি হয় তো সেটা হবে অনেক ভালো জায়গা। কারণ একদম বিত্তহীন বা নিম্নবিত্তের পরিবারগুলোর মধ্য থেকে যদি কোনো নতুন উদ্যোক্তা তৈরি হয়, আপনার কাছে কি মনে হয় না যে আমরা এরকম নতুন নতুন উদ্যোক্তার মডিউল তৈরি করতে পারি, যেটা দিয়ে পারিবারিক উদ্যোক্তা তৈরি হতে পারেন বায়োগ্যাস প্ল্যান্টের মতো বা অন্য কোনো বিষয়? হ্যাঁ, এটি আমাদের যে মোটোটা, আমি আপনাকে বলেছি যে সাস্টেনেবল করে দেওয়া। সারা জীবন তো একজন মানুষ এরকম দরিদ্র থাকবে না। আমরা যেটা শুরু করেছি, এটা যদি যেমন যে টাকা নিয়ে কাজ করেছে তার বছরে 10,921 টাকা ইনকাম বেড়েছে, তাহলে এই লোকটার দারিদ্র চলে যাওয়ার জন্য আমি তো মনে করছি যে আগামী 5 বছর পরে আমাদের এই যত লোক এই টাকাগুলো নিয়ে ব্যবহার করছে প্রকৃতপক্ষে তাদের দারিদ্র বিমোচন হয়ে যাবে। আর এটা যদি সাস্টেনেবল হয় তাহলে এর ভিতরে আপনি দেখবেন কম হলেও 25% পরিবার ছোট ছোট এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ তৈরি হবে। জি, এবং সেজন্যই সরকার ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা ব্যাংক করে দিয়েছে। কেন? যে এই যে প্রক্রিয়াটা করছো, মানুষের জীবনে যে পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে একটা সাস্টেনেবল করতে গেলে প্রজেক্ট শেষে কি হবে? পল্লী সঞ্চয় ব্যাংক নামে একটা ব্যাংক করা হয়েছে, যে ব্যাংক এদেশের এই দরিদ্র 4 কোটি এই দরিদ্র জনগোষ্ঠীর এই যে সেবা দিয়ে যাচ্ছি আমরা, একটি বাড়ি একটি খামার মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প, ঠিক এটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে। তার মানে কি সাস্টেনেবল ওয়েতে পভার্টি এলিভিয়েশন কন্টিনিউ করবে এবং ছোট ছোট এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে। আপনি শুনলে খুশি হবেন, আমরা এ পর্যন্ত 5,60,000 মানুষকে প্রশিক্ষণ দিয়েছি বিভিন্ন ট্রেডের উপরে। তো এই যে একটা প্রক্রিয়া, আর একটি বড় প্রক্রিয়া হচ্ছে কি জানেন, আমরা যে কাজই করি না কেন সেটা স্বচ্ছতার সাথে করা। আপনি শুনলে খুশি হবেন, বা আমাদের যে সমস্ত অডিয়েন্স আমাদেরকে দেখছেন বা শুনছেন তারা খুশি হবে যে আমার এই পুরো প্রক্রিয়াটা কিন্তু অনলাইনে। গরিব 200 টাকা জমা দেয় অনলাইনে এবং বাড়িতে বসে SMS পায় যে তার টাকা জমা হয়েছে। গরিবকে আমি যে টাকাটা দেই সেটাও সে SMS পায় যে সরকার তাকে টাকা দিয়েছে। আরো মজার জিনিস হচ্ছে যে আপনার যে ওদের যে লোন মঞ্জুর করে, ওদের সমিতি থেকে সিদ্ধান্ত নিয়ে আমার 485 জন ইউনো উপজেলা নির্বাহী অফিসার অনলাইনে লোন স্যাংশন করে, রাশেদা তার বাড়িতে বসে মোবাইলে দেখে যে তার 10,000 টাকা লোন স্যাংশন হয়েছে, এবং মোবাইলটা নিয়ে আমার অফিসে অথবা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র অথবা উঠান বৈঠকে আমার যে স্টাফ আছে তার কাছে নিয়ে দেখালে সে সেখান থেকে টাকা দিয়ে আসে। কোনো ব্যাংকে যাওয়ার দরকার নেই, কোনো কিউতে দাঁড়ানোর দরকার নেই, কোনো পাস বই দরকার নেই, কোনো চেক বই দরকার নেই। মানে স্বচ্ছতার সাথে আপনি বলতে চাইছেন যে স্বচ্ছতার সাথে মানুষের দোরগোড়াতে সেবা দেওয়া। আপনি সোলার প্যানেল বলেন আর এন্টারপ্রেনিউরশিপ বলেন, যেটাই করেন আর যে ধরনের সেবা দিতে যান, সেটাকে যদি এরকম স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করা যায় তাহলে জনগণ এগিয়ে আসবে এবং বিশ্বাস পাবে। এবং সেক্ষেত্রে আমাদের এই বায়োগ্যাস তৈরি করার মতো উদ্যোক্তাও কিন্তু গ্রাম পর্যায়ে তৈরি হয়ে যাবে এবং তাদেরকে আপনারা সহযোগিতা করতেই পারবে। অবশ্যই আমরা সেই ধরনের সহযোগিতা ইতিমধ্যে আমরা একটা উদ্যোগ নিয়েছি জানেন, এই যে গ্রামে যে অনলাইন যে সেবা দেওয়া, আমাদের এই সমিতির মধ্যে কারো সন্তান বা স্ত্রী যদি ইন্টারমিডিয়েট পাস থেকে থাকে, আমরা তাদেরকে চিন্তা করছি যে প্রশিক্ষণ দিয়ে কি করে আইটি বেসড একটা রিসোর্স পার্সন ওই গ্রামে তৈরি করা যায়। এবং আমাদের টার্গেট আছে আমরা প্রতি ইউনিয়নে এমনকি প্রতি ওয়ার্ডে এই ধরনের হাব তৈরি করবো। আমরা তার নাম দিচ্ছি জানেন, পল্লী পাঠশালা, যেখানে তারা এগুলো সব মত বিনিময় করতে পারবে, উন্নয়নের কথা বলতে পারবে, তাদের প্রবলেম সলভ করতে পারবে। খুবই 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 চমৎকার। আমি সাজ্জাদ সাহেব আপনার কাছ থেকে শেষ কথা জানতে চাইবো খুবই অল্প সময়ের ভিতরে, যে আপনারা ভবিষ্যতে এই আন্দোলনটিকে কোন জায়গায় দেখতে চান, জাস্ট খুবই অল্প সময়ের ভিতরে, কারণ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ। পেশায় একজন কলেজ শিক্ষক হওয়ার কারণে আমি গাড়ি বাড়ির স্বপ্ন দেখি না, তবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে দারিদ্র্য বিমোচনে যে কাজগুলো করছে তাতে ক্ষুদ্র বালুকণার মতো আমি তাদের সাথে একটু সম্পৃক্ত হতে চাই। আমি ছাত্র সমাজকে বিশেষ করে তরুণদেরকে আহ্বান করতে চাই যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ নিয়ে তারা বায়োগ্যাস প্ল্যান্টের মতন বা ডক্টর প্রশান্ত কুমার রায় যে কথাটা বলেছেন, এরকম আরো যদি কোনো জায়গায় সুযোগ থাকে তারা সুযোগ থেকে দেশকে বিশেষ করে কৃষি ক্ষেত্রে তারা উদ্যোক্তারাই পারেন আসলে দেশকে সমৃদ্ধ করতে, এবং টেকসই উন্নয়নের মূল জায়গাটা কিন্তু আসলে উদ্যোক্তা উন্নয়ন। খুবই চমৎকার আপনাদের দুজনের আলোচনা। যদিও আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল একটি বাড়ি একটি খামার,
ও বায়োগ্যাস, কিন্তু তার সাথে আরো অনেক বিষয়গুলো চলে এসেছে এবং অনেকগুলো পথ আমরা খুঁজে পেয়েছি। আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই আলোচনাকে সমৃদ্ধ করার জন্য। এবং দর্শক মণ্ডলী, আমরা বলে রাখি যে আসলে এটা সত্যি কথা যে প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নত করা না গেলে আমরা দেশকে মধ্যম আয়ের দেশ বলি আর উন্নত দেশ বলি, কোনোটাই কিন্তু টেকসই হবে না। কারণ ভিত্তি যদি দুর্বল হয়, বেস অফ দ্য পিরামিড যদি দুর্বল হয়, তাহলে কখনোই ওই সুউচ্চ অট্টালিকা কিন্তু টেকসই থাকতে পারে না। অতএব দেশকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে আমাদের দরিদ্র মানুষের জীবন মানকে উন্নত করতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু একটি বাড়ি একটি খামার কাজ করছে। আর একটি বাড়ি একটি খামারকে যদি আদতেই প্রকৃত উৎপাদনশীল করতে হয় তাহলে বায়োগ্যাস প্ল্যান্ট বা এরকম উৎপাদনশীল কর্মকাণ্ড আমাদের পরিচালনা করতে হবে, এবং তার মধ্য দিয়েই কিন্তু আমরা আসলে আগামী দিনের যে উন্নয়নের মালা সেটি চমৎকার করে গাঁথতে পারবো। আমরা দেশটাকে সুন্দর চাই, আমাদের পরিবেশটাকে সুন্দর চাই, আমাদের মাটিটাকে সুন্দর চাই, মানুষের হাসিটাকেও সুন্দর করতে চাই, এবং সবকিছুকে যদি সুন্দর করতে হয় তাহলে আসলেই আমাদের সমন্বিত পন্থাই কাজ করতে হবে, যেটির কথা আজকে আলোচনা হলো। এবং সমন্বিত কৃষি ব্যবস্থা, সমন্বিত উৎপাদন ব্যবস্থাই পারে আমাদের আগামী দিনগুলোকে সমৃদ্ধ করতে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং দর্শক মণ্ডলী আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান। জনাব ফজলুল হক সাজ্জাদ সবাইকে শিক্ষিত করার স্বপ্ন দেখেন। তিনি স্বপ্ন পূরণের কাজ শুরু করেন পথশিশুদের নিয়ে। সমাজের একটি বড় অংশ এই পথশিশু। পথশিশুদের জন্য স্কুল স্থাপন করেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। এ সকল শিশুদের পরিবারের আর্থিক সংকট দূর করতে পরিবারের সদস্যদের কাজের ব্যবস্থা করেন। তাদের কর্মকাণ্ডের উপর 30 মার্চ 2013 তারিখে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। পথশিশুদের নিয়ে কাজ করতে গিয়ে তিনি দেখলেন এই সকল শিশুরা স্বাস্থ্য সচেতন না, তারা হাত পরিষ্কার করে না ধুয়ে খাবার গ্রহণ করে। তিনি এ সকল শিশুদের স্বাস্থ্য সচেতন করেন এবং বিনামূল্যে তাদের মধ্যে হ্যান্ডওয়াশ বিতরণ করেন। প্রথম দিকে বাজারের হ্যান্ডওয়াশ বিতরণ করলেও এক পর্যায়ে তিনি নিজেই স্কিন গার্ড হ্যান্ডওয়াশ প্রস্তুত করা শুরু করলেন এবং তার প্রস্তুতকৃত হ্যান্ডওয়াশ পথশিশুদের মাঝে বিতরণ শুরু করলেন। সারাদিন এই 2 হাত দিয়া কত রাজ্যের কাজকর্ম করি, কিন্তু সে হাতের পরিষ্কার পরিচ্ছন্নতার আসল ভাবনা ভাবি নাই। যেমন সকালে ল্যাট্রিন থেকে আইসা খালি পানি দিয়ে হাত ধুই, বাবুরে পরিষ্কার করার পরও খালি পানি, বাবুরে খাওয়ানোর আগেও তাই। একদিন এক ধাক্কায় অভ্যাস পাল্টায় গেল। না বুবু, আপনি আমার তরকারিতে হাত দিবেন না, আপনার হাতে ময়লা। আমি খেয়াল করে দেখছি আপনি সময় মতো সাবান দিয়ে হাত ধর না, সাবান দিয়ে হাত ধর না, সাবান দিয়ে হাত ধর না। ভাবি, আমার বাবুর একটু ধরবেন এই হাতে? আপনার হাত তো এখন সাবানে ধোয়া পরিষ্কার, ধরলেও ভাল লাগে। মোরা সাবান দিয়ে ভালো করে হাত ধোবো, সন্তানও আমার পরিবারের যত্নে। আমরা সাবান দিয়ে হাত ধুই, আর আপনি? কিন্তু সাবান বা হ্যান্ডওয়াশ সহজে বহনযোগ্য নয়। এজন্য অ্যারোলাইট লিমিটেড বাজারে নিয়ে এসেছে এক ধরনের টিস্যু, যার উপরে সাবান বা হ্যান্ডওয়াশের প্রলেপ দেওয়া আছে। এই জন্য ধুই খাবার আগে হাত, তার কাছে রোগবালাই সব হয় যে কপুকাত। এত বছর ধরে আমার অভিজ্ঞতা ভুল, এ ভাবনায় ওষুধ ছাড়া ডাক্তার যে আকুল। ফুলদাড়ি কি পাকছে আমার হাওয়া এতদিন, ডাক্তার আপনি এই প্রশ্নের সঠিক উত্তর দিন। ঔষধ ছাড়া ডাক্তার আমি, যুক্তি ছাড়া নয়, কানে কানে আসল কথা জনে জনে কই। খাবার আগে ধুইলে হস্ত জীবাণু সকল, পারে না আর এই দেহটা করিতে দখল। কলেরা, ডায়রিয়া, শিশুরামশয়, জলবাহিত রোগ সকলে জানেন নিশ্চয়। এছাড়াও ম্যালেরিয়া, ডেঙ্গু, কৃমি হয়, হেপাটাইটিস, টাইফয়েড, জাগায় আরো ভয়। আপনার কথা শুনে আমার দারুণ হাসি পায়। পানির ওপর নামতে জীবন গানের দর্জনায়, প্রমাণ ছাড়া কথা কওয়ার কোনো মানে নাই। এই খেলাতে জিততে করেন সত্যতা যাচাই। প্রমাণ সহ সত্যতায় আজ যাচাই করে যান, এইখানে সব লোক সকলে
একসময় তিনি বুঝতে পারলেন একার পক্ষে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তিনি একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করলেন, যার নাম অ্যারোলাইট আইসিটি এডুকেশন। তার প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা চালু করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বেকার তরুণদের আইটি প্রশিক্ষণ দেন, যাতে করে তরুণরা ঘরে বসেই অনলাইনে আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। জনাব ফজলুল হক সাজ্জাদ মনে করেন, বর্তমান সরকারের ভিশন 2021 বাস্তবায়নে দেশের জনগণকে এগিয়ে নিয়ে আসতে হবে এবং সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2021 সালের মধ্যে রূপকল্প বা ভিশন 2021 বাস্তবায়নে 85% সফল হয়েছে। মাত্র 15% বাদ রয়েছে। তোমাদের মতন তরুণ তরুণীরা সচেতন হলে, সহযোগিতা করলে এদেশকে 2041 সালের মধ্যে উন্নত দেশে আর 2021 সালের মধ্যে মধ্যম আয়ে পরিণত করা সম্ভব। শুধু সরকারি উদ্যোগ দেশকে উন্নয়নে বিকশিত করতে, দেশকে পুরোপুরি ডিজিটাল করতে যথেষ্ট নয়। এদেশে এখনো ভিক্ষুক রয়েছে, এদেশে এখনো অনেকেই অশিক্ষিত রয়েছে। এদের সরকারের একার পক্ষে সবকিছু মূলোৎপাটন করা সম্ভব নয় বিধায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে বেসরকারের কর্ণধার ব্যক্তিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সজীব-উদ্দৌলা জয় উদাত্ত আহ্বান জানিয়েছেন। তার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে অ্যারোলাইট আইসিটি এডুকেশন কর্তৃপক্ষ 2011 সাল থেকে সারা দেশে যে সমস্ত অঞ্চলে জনগণ রয়েছে কিন্তু জনসম্পদে পরিণত হতে পারেনি, এই সমস্ত অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে 277টি প্রতিষ্ঠানে অ্যারোলাইট আইসিটি এডুকেশন আউটসোর্সিং এর মাধ্যমে, বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে, খামার স্থাপনের মাধ্যমে দেশকে ডিজিটালাইজ করার পক্ষে কিছুটা হলেও সার্থকতা করে গড়ে তোলার জন্য গুটি গুটি পায়ে আজ 2016 সাল পর্যন্ত অগ্রসর হয়েছে। অ্যারোলাইট আইসিটি এডুকেশনের মাধ্যমে অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমি পলাশ, অ্যারোলাইট আইসিটি এডুকেশনের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এখন অনলাইনে ঘরে বসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারছি। আমি রক্তিম, আমি অ্যারোলাইট আইসিটি এডুকেশনের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইনে প্রতি মাসেই 20 থেকে 25 হাজার টাকা আয় করছি। আমি রুবেল, অ্যারোলাইট আইসিটি এডুকেশনের ট্রেনিং ও কম্পিউটার নিয়ে ঘরে বসেই আউটসোর্সিং এর মাধ্যমে আমি 15 থেকে 20 হাজার টাকা আয় করছি। আমি রাসেল, আমি চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েছিলাম। ঠিক তখনই অ্যারোলাইট আইসিটি এডুকেশনের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এখন অনলাইনে 50,000 টাকা ইনকাম করছি। বর্তমানে তিনি সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান, বিশেষ করে তরুণদের দ্বারা আয় করিয়ে উক্ত আয়ের শতকরা 10% সার্ভিস চার্জ নিয়ে দেশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। এ কাজে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জনাব সজীব-ওয়াজেদ জয় এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলকের বিভিন্ন সেমিনার ও কর্মকাণ্ড তাকে উৎসাহ জুগিয়েছে। গত 23 জানুয়ারি অ্যারোলাইট আইসিটি এডুকেশনের পক্ষ থেকে পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। ফজলুল হক সাহেব এখানে আছেন, তাকে আমি অনুরোধ করব যে কর্মশালা করেন। আপনি 3 দিন 4 দিনের জন্য আপনি যে প্রশিক্ষণ টিম নিয়ে এসছেন তাদেরকে রেখে এই ছেলেমেয়েদের হাতে কলমে বাস্তবভিত্তিক এই প্রজেক্ট আপনি বাস্তবায়ন করতে চান, মাননীয় শেখ হাসিনাকে যদি সহযোগিতা করতে চান, দেশকে যদি এগিয়ে নিতে চান, তাহলে বাস্তব ভিত্তিক প্রোগ্রাম নিয়ে আপনি এগিয়ে যান। আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং এখানে করতে চাই, আত্মনির্ভরশীল হতে চায়, শেখ হাসিনাকে সাহায্য করতে চায়, দেশকে উন্নত করতে চায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে 25 লক্ষ মানুষের দারিদ্র্য বিমোচন করেছেন। তা দেখে অ্যারোলাইট আইসিটি এডুকেশন এর প্রধান নির্বাহী বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে বৃক্ষ নিধন রোধকল্পে রান্নার কাজে চুলায় বায়োগ্যাস সংযোজনের বিশেষ ব্যবস্থা করেন। তিনি বেশ কয়েকটি স্থানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে স্থানীয়দের মাঝে প্রশংসিত হন।
তিনি মনে করেন যে সমস্ত অঞ্চলে গ্যাস পৌঁছানো সম্ভব হয়নি সেসব অঞ্চলের খামারিগণ সমবায় ভিত্তিতে গোবর আবর্জনা সংগ্রহ করলে স্বল্প মূল্যে রান্নার কাজে বায়োগ্যাস ব্যবহার করা সম্ভব। এজন্য তিনি সরকারি সংশ্লিষ্টদের আর্থিক সহযোগিতা কামনা করেন। জনাব ফজলুল হক সাজ্জাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার প্রকল্পের খামারিদের মাঝে রান্নার কাজে ও আলো জ্বালানোর কাজে ব্যবহারের জন্য সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। এ ব্যাপারে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক ডক্টর প্রশান্ত কুমার রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। জনাব ফজলুল হক সাজ্জাদ তার বায়োগ্যাসের অন্যান্য সহকর্মী ও প্রকৌশলীদের নিয়ে তার গ্রাহকদের সুবিধা অসুবিধা নিজ কানে শোনেন এবং তা তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন। তিনি মনে করেন সরকারি উদ্যোগ পেলে জৈব সার ও বায়োগ্যাসে একটি আমূল পরিবর্তন আনা সম্ভব। বায়োগ্যাস সিলিন্ডারে ভরে বিভিন্ন স্থানে ব্যবহার করা যেমন নিরাপদ, দামে সাশ্রয়ী, তেমনি পরিবেশ বান্ধব। আমার আছে গ্যাসের চুলা, রান্নায় কোনো চিন্তা নাই, ছোট্ট একটা প্ল্যান্ট বসাইছে, জীবন অনেক সস্তা। প্ল্যান্ট? হ্যাঁ, বায়োগ্যাস প্ল্যান্ট। বাড়ির পাশে যদি থাকে জায়গায় একটুখানি, মুরগির 20টা গোবর আর তার সাথে চাই পানি, তাতেই চালু বায়োগ্যাস প্ল্যান্ট। রান্না লয়ে চিন্তা নাই, গ্যাস হবার পর স্লারি দিয়ে হবে জমির সার। মাছ চাষও সহজ, যেতে হয় যে মাছের খাবার। এই যে জাদুর কারখানা, জাদুর কারখানা, ঝামেলা মুক্ত জীবন চাইলে আজ চাই কেনা। আমার আছে গ্যাসের চুলা, রান্নায় কোনো চিন্তা নাই, মুক্ত পাখির মতো আমি মনের সুখে গান শুনি। জনাব ফজলুল হক সাজ্জাদ প্রতি মাসে একবার অন্তত বায়োগ্যাস প্ল্যান্টগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি প্ল্যান্টের সুবিধা অসুবিধা জানেন ও সমস্যার সমাধান করেন। কৃষিক্ষেত্রে জৈব সারের গুরুত্ব অনেক। বায়োগ্যাস প্ল্যান্ট থেকে প্রচুর পরিমাণে জৈব সার পাওয়া যায়। জনাব ফজলুল হক সাজ্জাদ সারগুলো প্ল্যান্ট মালিকদের কাছ থেকে ক্রয় করেন। অধিকাংশ সময় তিনি নিজেই হঠাৎ করে সরেজমিনে পরীক্ষা করে দেখেন সারের গুণাগুণ ঠিক আছে কিনা। অ্যারোলাইট বায়োগ্যাসের জৈব সার ব্যবহারে কৃষকদের মুখে আজ হাসি ফুটেছে। জৈব সার ব্যবহারে যে কৃষকরা সত্যি উপকৃত হয়েছে, চলুন তা দেখে আসি। ভাই, আপনার নাম কি? আপনি এই এলাকায় দীর্ঘদিন ধরে চাষাবাস করছেন। জি। আপনার বিভিন্ন বিস্তর কৃষিক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত এলাকায় আপনি কোন সার ব্যবহার করছেন? জৈব সার। জৈব সার আপনি ব্যবহার করছেন। তাতে কি আপনি মনে করেন যে আগে যে রাসায়নিক সার ব্যবহার করতেন তার চাইতে এই জৈব সার ব্যবহার করে আপনি উপকৃত হচ্ছেন? জি, ভালো। এই জৈব সার ভালো। আগের চাইতে একটু ফলনও ভালো হচ্ছে। ফলনও ভালো হচ্ছে। তো আপনি কি কৃষকদেরকে সব বলতে পারছেন যে আমি জৈব সার ব্যবহার করছি, আপনারাও জৈব সার ব্যবহার করেন? জি। একথা জনগণকে আপনি বোঝাচ্ছেন? জি। আর আপনি চাষাবাদ কিভাবে করেন? আপনাকে আমি আজকে দীর্ঘ 2 বছর যাবত আপনি জৈব সার ব্যবহার করি নিজে। তারপর পাবলিকও বলি যে জৈব সার ভালো, আমি পাইছি, এই কারণে আমি জৈব সার ব্যবহার করি এখন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ভাই, আপনার নাম কি? আমার নাম নাজমিয়া। আপনার নাম কি ভাই? আব্দুল আজিজ। আব্দুল আজিজ ভাই, আপনি? আমার নাম হাফিজুল ইসলাম। আমরা আজকে এসেছি বিভিন্ন জায়গাতে আমাদের কৃষক ভাইদেরকে নিয়ে জৈব সার ব্যবহার করছেন না রাসায়নিক সার ব্যবহার করছেন, কিংবা কোন সারটা ভালো বলে আপনি মনে করছেন? জৈব সার। জৈব সার ভালো বলে আপনি মনে করছেন? জৈব সারের তুলনায় কোনো সারই নেই। জৈব সারের তুলনায় কোনো সার নাই? কোনো সারে নেই। আপনারা কি এর আগে জৈব সারই তো ব্যবহার করছেন? তো অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের যে জৈব সারগুলো আছে তা ব্যবহার করে আপনারা উপকৃত হচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি অন্যান্য কৃষক ভাইদের সাথে আলোচনা করেছেন যে রাসায়নিক সারের চাইতে জৈব সার ভালো? এগুলো কি আলোচনা করতে পারছেন? আমরা এগুলি আলোচনা করি, লোকজন আসে না তো, সেই লোকজন পাই না। আলোচনা তো করব, সেই লোক আলোচনা করার। আর বিশেষ করে কৃষক হলো মূর্খ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কৃষক হলো মূর্খ। কিছু অসাধু ব্যবসায় আছে যা বুঝাই দিতেছে। ওই রাসায়নিক সারের কিছু অসৎ ব্যবসা আছে, এরা কি দাদনের পরে সার দেয়, ওই লোভে তারা সার, ওই লোভে সার। তবে সরকার যদি 150-200 টাকা বস্তায় সার দেয়, তাহলে সেই সারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এটা তুলনা হয় না বলে আপনি মনে করছেন? তো আপনাদের ধন্যবাদ, আবার দেখা হবে ভাই। আপনার নাম কি? আপনার নাম ভাই? আমার নাম হাফিজুল ইসলাম। তো ঠিক আছে ভাই, আবার দেখা হবে। অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল একটি বাড়ি একটি খামার প্রকল্পের গাজীপুর কাপাসিয়া অঞ্চলের উপজেলা কোঅর্ডিনেটর জনাব ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে প্রকল্প অঞ্চল ঘুরে দেখেন।
জনাব ইলোরা বলেন, দারিদ্র্য বিমোচনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের খামারিদের মাঝে বায়োগ্যাস সংযোগ দিয়ে কৃষকদের নিকট থেকে গোবর ক্রয় করে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড কর্তৃক অসাধারণ একটি কাজ করে চলেছে। তিনি তার প্রকল্প এলাকায় বায়োগ্যাস প্ল্যান্টগুলো ঘুরে দেখান এবং সমস্যার সমাধানে বায়োগ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অতি সম্প্রতি অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রকৌশলী, কর্মকর্তা কর্মচারীদের মাঝে এক মতবিনিময় সভা আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক জনাব ফজলুল হক সাজ্জাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক ডক্টর প্রশান্ত কুমার রায়। পরিবেশ সুরক্ষায় বৃক্ষ নিধন বন্ধ করতে, বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করে দারিদ্র্য বিমোচন করতে, জৈব সার উৎপাদন ও ব্যবহার করতে, কৃষিতে বিপ্লব বয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বান সকলের নিকট পৌঁছে দেবার জন্য এদেশের সকল দেশপ্রেমিক নাগরিকের নিকট অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানটি লিপা সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ আকবর হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার সাহা। বক্তারা বাংলাদেশের কৃষিতে রাসায়নিক সারের অপব্যবহার রোধ করে গোবর বা জৈব সার ব্যবহার করতে, নিজ নিজ এলাকায় কৃষকদের আকৃষ্ট করতে অনুরোধ করেন। পশু সম্পদ বৃদ্ধিতে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের বিভিন্ন পদক্ষেপ কৃষককে স্বনির্ভর করতে, কৃষকের নিকট থেকে গোবর ক্রয় করে কৃষকদের আর্থিক সচ্ছলতা আনতে, বিভিন্নমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অ্যারোলাইট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র কৃষক কিভাবে আর্থিক সচ্ছলতা এনে দরিদ্রতাকে দূর করতে সক্ষম হয়েছে এ বিষয়ে অতিরিক্ত সচিব ডক্টর প্রশান্ত কুমার রায় মহোদয় সকলের নিকট তুলে ধরেন। দারিদ্র্য বিমোচনে একটি বাড়ি একটি খামারের সাথে সম্পৃক্ত হয়ে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড কিভাবে মাঠ পর্যায়ে কাজ করে প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছে এ বিষয়ে ডক্টর প্রশান্ত বাবু সংশ্লিষ্ট সকলের নিকট প্রশ্ন রাখেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ তার বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। তারা জানান যে মাননীয় প্রধানমন্ত্রীর বেকার জনগণকে উদ্যোক্তা হওয়ার আহ্বানে সাড়া দিয়ে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড এর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে বহু তরুণ তরুণী বায়োগ্যাস প্রকল্পে কাজ করে স্বনির্ভরতা পেয়েছেন। ডক্টর রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা সরকারি বেসরকারি সকল কর্মকর্তা কর্মচারী যেন নিজ নিজ অবস্থানে থেকে জনগণের মাঝে তুলে ধরেন। এ বিষয়ে শিক্ষক, ইমাম, এনজিও কর্মী ও ধর্মীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা তাকে জানান যে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য প্রকল্প পরিচালক হিসেবে যতদিন তিনি দায়িত্ব পালন করে যাবেন ততদিন প্রত্যন্ত অঞ্চল সমৃদ্ধ হবে। বদলের ডাক আইলো, সুখের জীবন দরকার, দুঃখ এবার দূর করিতে পাশে আছে সরকার। আহা, দিন বদলের স্বপ্ন আমার, একটি বাড়ি একটি খামার। দিন বদলের স্বপ্ন আমার, একটি বাড়ি একটি খামার। দশে মিলে খামার গড়ি, হিসাব বড় সোজা, পুঁজির অভাবে দূর হবে ভাই, নাই তো ঋণের বোঝা। দশে মিলে খামার গড়ি, হিসাব বড় সোজা, পুঁজির অভাবে দূর হবে ভাই, নাই তো ঋণের বোঝা। মাসে টাকা দিলে 200, সরকার দিবে আরো 200। মাসে টাকা দিলে 200, সরকার দিবে আরো 200। বছর শেষে দ্বিগুণ লাভে খামার হবে এসো, তোমরা প্রাণ খুলিয়া হাসো, ও তোমরা প্রাণ খুলিয়া হাসো। আহা, দিন বদলের স্বপ্ন আমার,
একটি বাড়ি একটি খামার। দিন বদলের স্বপ্ন আমার, একটি বাড়ি একটি খামার। পশুপালন, হাঁস মুরগি, কৃষি মৎস্য চাষ, বাড়ির আঙিনাতে করি নার্সারি ফল চাষ। পশুপালন, হাঁস মুরগি, কৃষি মৎস্য চাষ, বাড়ির আঙিনাতে করি নার্সারি ফল চাষ। করতে খামার শিক্ষা দরকার, প্রশিক্ষণ দিবে সরকার। করতে খামার শিক্ষা দরকার, প্রশিক্ষণ দিবে সরকার। নারী পুরুষ একজোট হয়ে খামার গড়িয়ে এসো, তোমরা প্রাণ খুলিয়া হাসো, তোমরা প্রাণ খুলিয়া হাসো। দিন বদলের ডাক আইলো, সুখের জীবন দরকার। দুঃখ এবার দূর করিতে পাশে আছে সরকার। আহা, দিন বদলের স্বপ্ন আমার, একটি বাড়ি একটি খামার। বাংলাদেশের সকল গ্রামে একটি বাড়ি একটি খামার। বাংলাদেশের সকল গ্রামে একটি বাড়ি একটি খামার। বাংলাদেশের সকল গ্রামে একটি বাড়ি একটি খামার।